নেক্সট টপিক হেডিং কর ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি। ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্ব। দেখ, আমরা যেটা এর আগে পড়লাম সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টে কি আসলে আমি বলি। ইলেকট্রিক কারেন্টটা হচ্ছে প্রথমত এটা একটা স্কেলার কোয়ান্টিটি, যদিও এর মান অভিমুখ দুটোই আছে, তাও এটা স্কেলার কোয়ান্টিটি। এবং দ্বিতীয়, এটা একটা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। ম্যাক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি ম্যাক্রোস্কোপিক বৃহৎ আয়তন। কেন? কারণ দেখ, একটা কন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট যাচ্ছে বা তোমার কি চার্জ ফ্লো হচ্ছে, সাপোজ এটা একটা কন্ডাক্টর, একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর আমরা সবসময় ধরবো। তো সাপোজ এটা একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, তো এর মধ্যে কারেন্ট কি করে পাচ্ছি আমরা? যখন আমরা একটা তড়িৎ প্রবাহ পাই, সাপোজ একটা সার্কিটের মধ্যে প্রবাহ আমরা কিভাবে পরিমাপ করি? অ্যামিটারের সাহায্যে। সাপোজ আমাকে এই সার্কিটে কত প্রবাহ যাচ্ছে আমরা যদি জানতে চাই একটা তারের মধ্যে দিয়ে, আমরা একটা সিরিজের সঙ্গে একটা অ্যামিটার লাগিয়ে দিই, তাহলে এখানে রিডিং দিবে। তাহলে আমরা দেখ ভেতরে চার্জগুলো কিভাবে ফ্লো করছে তার কারণটা না দেখে, ইনসাইডটা না দেখে তার ইফেক্ট আসলে নির্ণয় করছি। কারেন্ট মানে কি? আউটার ইফেক্ট একটা প্রবাহ, যে কত অ্যামাউন্ট অফ চার্জ যাচ্ছে পার ইউনিট টাইমে, সেটা আমরা ওভারঅল দেখছি ব্যাপারটা, দেখ এজ এ হোল। কিন্তু যদি আমরা ইচ অ্যান্ড এভরি পয়েন্টে এটাকে দেখি, পার ইউনিট এরিয়াতে যদি আমরা এটাকে দেখি, তার মানে কি আমরা একটা মাইক্রোস্কোপিক ভিউ দেখছি। কারেন্টটা কি আমরা ইচ অ্যান্ড এভরি পয়েন্টের জন্য দেখছি না, আমরা অ্যাজ এ হোল দেখছি। কিন্তু মনে কর যদি আমি এই কারেন্টটাকে জানতে চাই প্রতি পার ইউনিট এরিয়াতে কত চার্জ ফ্লো, কত কারেন্ট আছে, তাহলে সেটা একটা আমরা মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি পাবো। তাহলে আমরা ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটিটাকে কেন ডিফাইন করছি? আমাদের হাতে অলরেডি ইলেকট্রিক কারেন্ট আছে, তা সত্ত্বেও আমরা নতুন একটা কোয়ান্টিটি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করছি, সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি। কেন? প্রথমত এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি ডিফাইন করবো এই যে ভেক্টর কোয়ান্টিটি ডিফাইন করবো। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি হবে। তাহলে দেখ, ইলেকট্রিক কারেন্টের উপরে আমরা কেন তারপরে ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি ডিফাইন করছি, তার মেন কারণ হচ্ছে কারেন্ট ডেন্সিটি। যদি বলি ফার্স্ট অ্যাসপেক্ট হচ্ছে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ডিরেকশন প্রকাশ করতে পারবে কারেন্টের। অবশ্যই ডিরেকশন কোন দিকে? কারেন্টের ডিরেকশনে, কিন্তু কারেন্ট স্কেলার কোয়ান্টিটি। তাহলে কারেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবে এমন ভেক্টর কোয়ান্টিটি একটা প্রয়োজন আমার, তাই কারেন্ট ডেন্সিটি ডিফাইন করলাম। দ্বিতীয়ত এটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি, অ্যাজ এ হোল আমি দেখছি, বাট এটা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি দেখবো, পার ইউনিট এরিয়াতে দেখবো, তাহলে এটা একটা মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি। মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি। তাহলে দেখ কারেন্ট ডেন্সিটিকে আমরা কিভাবে ডিফাইন করবো না, সাপোজ ধর সেম একটা কন্ডাক্টরের কথা আমি ভাবতে পারি। সাপোজ এটা কন্ডাক্টর, ইলেকট্রিক কন্ডাক্টর। তাহলে মনে কর এই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট কত? আই, নেট কারেন্ট আই। এবার দেখ যদি মনে কর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি বলছি এস, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এস, তাহলে আমি এখানে মাঝখানে একটা প্রস্থচ্ছেদ কল্পনা করছি কোনো একটা জায়গায়। সাপোজ এখানে এই এস এরিয়াটা কল্পনা করছি, এস এরিয়া। তাহলে এই এস এর ডিরেকশন কোন দিকে হবে বলতে কি? আমরা এরিয়ার ডিরেকশন কোন দিকে বলছি? এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এন ক্যাপ এদিকে। তাহলে এটাকে এন ক্যাপ না বলে এস ক্যাপ বলি, এন ক্যাপও বলতে পারিস, অসুবিধা নেই। এন ক্যাপ বা এন ক্যাপটা কি? এস এর ডিরেকশন, এস ক্যাপও লেখা থাকে অনেক জায়গায়, বা এন ক্যাপ। আর এই এরিয়াটাকে আমি বলছি মনে করি এস, এস। তাহলে আমার কারেন্ট ডেন্সিটি ডিফাইন কি হচ্ছে? কারেন্ট ডেন্সিটি হচ্ছে ইলেকট্রিক কারেন্ট পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহ মাত্রা। ইলেকট্রিক কারেন্ট পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া। অবশ্যই ইলেকট্রিক কারেন্টটা কোন দিকে হতে হবে? অ্যালং এস, অ্যালং এন ক্যাপ। কারেন্টের ডিরেকশন কোন দিকে হতে হবে? অ্যালং এন ক্যাপ, তবে ডিফাইন করতে পারবো।
কারেন্টের ডিরেকশনটাকে অবশ্যই হতে হবে অ্যালং এন ক্যাপ। যে এরিয়াটা আমরা নেবো সেই এরিয়ার ডিরেকশনটা হবে অ্যালং কারেন্ট। এটা মাথায় ঢুকে নেই, এরিয়ার ডিরেকশন উইল বি অ্যালং কারেন্ট। ডিরেকশন অফ এরিয়া, ডিরেকশন অফ এরিয়া উইল বি অ্যালং কারেন্ট, এভাবে ডিফাইন করা হচ্ছে, উইল বি অ্যালং কারেন্ট। তাহলে আই সমান জে, সেটাকে কি বলা হবে ইলেকট্রিক কারেন্ট পার ইউনিট এরিয়া, এটা কি বলছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি আমরা কি দিয়ে প্রকাশ করবো, জে দিয়ে, জে ভেক্টর। তাহলে কারেন্ট ডেনসিটি জে কত হবে বল, কারেন্ট ডেনসিটি জে কত হবে, আই ডিভাইড বাই এস একক ক্ষেত্রফলে। তাহলে জে ভেক্টর যদি বলি কত হবে, আই ডিভাইড বাই এস ইনটু এন ক্যাপ, কারণ এন ক্যাপের যেদিকে ডিরেকশন সেদিকে আই এর ডিরেকশন, আবার আই এর যেদিকে ডিরেকশন সেদিকে জে এর ডিরেকশন। তাহলে দেখ জে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে জে ভেক্টর সমান হবে আই বাই এস ইনটু এন ক্যাপ, ম্যাগনিটিউড আই বাই এস, ম্যাগনিটিউড আই বাই এস, সিম্পল। তাহলে এর ইউনিট কি হবে, জাস্ট এম্পিয়ার পার মিটার স্কয়ার, এম্পিয়ার পার মিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। এবারে দেখ এটা নেসেসারি নয় তো যে সবসময় যে এরিয়াটা এরাই, কথাগুলো খুব কাটাকাটি। এই যে একবার এসেছে প্রথম দিক সবসময় হয়নি তো, সবসময় হয়নি তো। না স্যার এই একটু আগে হলো, এই 1 মিনিট জাস্ট। আচ্ছা ওরকম মাঝে মধ্যে হচ্ছে, বুঝতে পারছি। আমাদের এদিকে বাজ পড়ে সেই কারেন্টের খুব ডিস্টার্ব, ইন্টারনেট সবসময় নো ইন্টারনেট দেখাচ্ছে বেশিরভাগ সময়, ওই জন্য আমি মোবাইল নেটে করাচ্ছি। তাহলে যেটা বলছিলাম যে আই ডিভাইড বাই এস, এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। তাহলে এবার হ্যালো শোনা যাচ্ছে, হ্যাঁ রে। হ্যাঁ স্যার এখন যাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে যেটা বলছিলাম তাহলে মনে করো এটা হচ্ছে যে একটা কন্ডাক্টর, তো এই কন্ডাক্টরটার যে সারফেস এস, সেই এস এর ডিরেকশনটা আমরা দেখতে পাচ্ছি এন ক্যাপ এই বরাবর আছে, আর আইটাও যদি এই দিক বরাবরই হয় তাহলে আমরা যে সমান লিখতে পারবো আই বাই এস। প্রচন্ড ডিস্টার্ব করছে।
এটা বলছি আমি যে এই যে এসটা রয়েছে না, এসটার ডিরেকশনটা আর আই এর ডিরেকশনটা এখানে আমরা একই দেখলাম, অলরেডি অ্যারাইজ হয়ে আছে। তাহলে জে ইকুয়াল আমরা ডিফাইন করতে পারছি এই কেসটাতে আই বাই এস ইন্টু এন ক্যাপ, এটা আমরা ডিফাইন করতে পারছি জে ইকুয়াল। কিন্তু আমি বলতে চাইছি যে যদি মনে করো এমন থাকে যে এসটা, আমরা যে এসটার কথা বলছি, যে এসটা যে এরিয়াটার কথা বলছি সেই এরিয়াটা মনে করো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি থাকে, সাপোজ ক্রস সেকশনে যদি এরকম ভাবে অ্যারাইজ করে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, শুনতে পাচ্ছি না কিছু। স্যার আরেকবার বলবেন না? আমি বলছি এইটা তো বুঝতে পেরেছি সবাই, আই বাই এস ইন্টু এন ক্যাপ যখন আই এবং এন ক্যাপ প্যারালাল আছে, এইটা বোঝা হ্যাঁ গেছে। স্যার। জে ইকুয়াল টু আই বাই এস হবে না মনে হচ্ছে। আমি যেটা বলতে চাইছি এই যে জে ইকুয়াল টু আই বাই এস ইন্টু এন ক্যাপ, ইন্টু এন ক্যাপ জে ভেক্টর ইকুয়াল টু, এইটা কখন হবে না, এই যে এরিয়াটা আমরা বলছি এই এরিয়াটার যে ডিরেকশন আর কারেন্টে একই ডিরেকশনে থাকবে। কিন্তু যদি মনে করো এরিয়াটা আমার একটু এঙ্গেলে থাকে, সাপোজ এইটা এরিয়া, এখানে এইটা এস ছিল, সাপোজ এটা যদি এস থাকে এস, কিন্তু আই এর ডিরেকশন তো এটাই রয়েছে, সাপোজ আই এর ডিরেকশন এটাই রয়েছে কিন্তু এস এর ডিরেকশন এটা, মানে এসটা এদিকে হয়ে গেছে, তাহলে এন ক্যাপটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছিস? তাহলে মনে কর অরিজিনাল এসটা কোনখানে হবে, মানে আই এর ডিরেকশন এস কোনটা হবে, এটা এটা আই এর ডিরেকশন এস, বাট অ্যাকচুয়ালি এখানে যে এসটা রয়েছে সেই এসটা হচ্ছে এটা, সাপোজ যেটার মধ্যে দিয়ে কারেন্টে যাচ্ছে। তাহলে সে এবং যে এস এর সাপেক্ষে আমরা আই কে ডিফাইন করেছি, জে কে আই বাই এস অরিজিনাল, যেটাকে অরিজিনাল এস বলি, তাহলে এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা থাকে, তাহলে এস এর এই বরাবর রূপাংশ কত হবে বলতে, এস কস থিটা। এই কথাটা কি বুঝতে পারলি? মনে কর আমরা যে কারেন্টটা মেপি, হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। বুঝতে পারছি স্যার, কম্পোনেন্টে এসছিটাও হ্যাঁ এস কস থিটা হবে। তাহলে তখন আমি জে কে কিভাবে ডিফাইন করব, তখন আমি জে ইকুয়াল টু লিখব আই বাই এস কস থিটা। কারণ দেখ আমি কোন এরিয়াটা আমাকে নিতে হবে, যে এরিয়াটার সঙ্গে আই প্যারালাল, এন ক্যাপ যে এরিয়াটার সঙ্গে প্যারালাল, আই আই যে যে এরিয়াটার ডিরেকশনের সঙ্গে প্যারালাল। এখানে কি ছিল দেখ, এখানে আই ছিল এই এরিয়াটার সঙ্গে প্যারালাল, তাই লিখেছি আই বাই এস, কিন্তু এইখানে আই এস কস থিটা এরিয়াটার সঙ্গে প্যারালাল, ভেবে দেখ, তাই এখানে লিখছি আই বাই এস কস থিটা। এটা জেনারেল, এটার থেকে মোর। তাহলে এখানে যদি আমাকে কেউ সিম্পল জে বলে, জে ইকুয়াল টু আই বাই এস, তাহলে এখানে আই সমান কত হবে, জে এস, কিন্তু এখানে আই সমান কত হবে, জে এস কস থিটা। এখানে আই সমান হবে জে এস কস থিটা, এখানে আই সমান কত হবে, জে ডট এস, এটা জেনারেল এক্সপ্রেশন, আই সমান জে ডট এস। তাহলে কারেন্ট ডেনসিটির সঙ্গে কারেন্টের যে রিলেশন, সেটা হচ্ছে দেখে আমি বুঝতে পারছি কারেন্টটা কি ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর, দেখ ওই জন্য স্কেলার কোয়ান্টিটি, ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর, কারেন্ট কি স্কেলার কোয়ান্টিটি। তাহলে এরিয়া ভেক্টর আর এস ভেক্টর ডট প্রোডাক্ট হচ্ছে কারেন্ট। কিন্তু এই পুরো ডেফিনেশনে যেটা এতক্ষণ ধরে আমি দিলাম, সেই ডেফিনেশনটা কখনো প্রযোজ্য যখন জে ইকুয়াল টু কনস্ট্যান্ট, অনলি ফর জে ইকুয়াল টু কনস্ট্যান্ট। ইচ এন্ড এভরি পয়েন্টে এস মানে কি পুরো এরিয়া, তাহলে আই বাই এস মানে কি পার ইউনিট এরিয়া, তার মানে কি ইচ এন্ড এভরি পয়েন্টে যদি জে কনস্ট্যান্ট হয় তাহলে এটা প্রযোজ্য।
তাহলে আই সমান জে ডট এস ইকুয়েশন প্রযোজ্য। আদারওয়াইজ কি করতে হবে, যদি যদি মনে করো এসটা ভেরিয়েবল হয়, এসটা ফাংশন অফ ডিস্টেন্স হয় বা ফাংশন অফ এরিয়া হয়, যেটা মানে এইখানে যে একরকম এই বরাবর যাচ্ছে, এখানে যে একরকম, সব রেডিয়াল ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে যে চেঞ্জ হচ্ছে, যত আমি উপর দিকে যাচ্ছি তত যে চেঞ্জ হচ্ছে, অথবা যত নিচের দিকে সেন্টার থেকে নামছি তত যে চেঞ্জ হচ্ছে। যে যদি মনে করো ফাংশন অফ, এটা রেডিয়াস মনে করো ফাংশন অফ আর হলো মনে করো যে, সাপোজ তার মানে যে ভেরিয়েবল, এক্সিস একরকম যে, এক্সিসের থেকে একটু উপর নিলে আরেক রকম যে, তার উপর নিলে আরেক রকম যে, তাহলে ইচ এন্ড এভরি পয়েন্টে যে যদি ভেরিয়েবল হয় তখন কি করব, তখন কি হবে আই ডিফাইন করবো। দেখ স্মল এরিয়া নিতে হবে, তখন তখন একটা পয়েন্টের সাপেক্ষে কি অনেক স্মল এরিয়া নিতে হবে। তো সেই এরিয়াটাকে যদি আমি ডিএস দিয়ে কল্পনা করি, আর সেই এরিয়াতে যদি আমাকে ডিআই কারেন্ট যায়, তো সেখানে যে কি হবে ডিফাইন্ড হবে ডিআই বাই ডিএস, ডিআই বাই ডিএস, যেটা আই বাই এস হচ্ছিল এখানে, সেটা কি হবে স্মল এরিয়া নিতে হবে যদি ভেরিয়েবল হয়, তাহলে সেখানে ডিআই বাই ডিএস হবে। তাহলে ফর ভেরিয়েবল কারেন্ট ডেন্সিটি আমি যদি বলি, ফর ভেরিয়েবল কারেন্ট ডেন্সিটি for variable current density J is equal to হয়ে যাবে di by ds, di by ds, তাহলে এটা যখন স্মল এরিয়া হচ্ছে di এই ds, আর যে কারেন্ট যাচ্ছে সেটা di, তাহলে তখন di সমান কত হয়ে যাবে j ds, তখন i সমান কত হয়ে যাবে ইন্টিগ্রেশন di মানে ইন্টিগ্রেশন j ds, ইন্টিগ্রেশন করতে হবে সারফেস ইন্টিগ্রেশন j ds, এবং এটা ইন জেনারেল কত হবে, ইন জেনারেল এমনিতে di সমান j ds হচ্ছে, এবার যদি তোমাকে এটাও একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে, এই ds টাও যদি তোমার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে, তখন এটা কি হয়ে যাবে di বাই ds cos থিটা, তখন j ইকুয়াল টু ওখানে যেমন i বাই s cos থিটা হচ্ছিল, তখন এখানে হয়ে যাবে di বাই ds cos থিটা। তাহলে সেক্ষেত্রে di সমান কত হবে j ds cos থিটা, তার মানে j ডট ds, di কত হবে j ডট ds, তাহলে সেক্ষেত্রে di হয়ে যাবে j ডট ds ভেরিয়েবল কারেন্টের ক্ষেত্রে, তখন i কত হয়ে যাবে ইন্টিগ্রেশন di, ইন্টিগ্রেশন j ডট ds, ইন্টিগ্রেশন j ডট ds। বুঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে আলটিমেটলি আমি যদি পুরোটা কনক্লুশন করি, আমি কি কি পাচ্ছি পুরো ব্যাপারটাকে, না আমি i ইকুয়াল টু প্রথমে পেলাম j বাই s, সেখান থেকে পেলাম j ইকুয়াল টু i ইনটু s, সিম্পল, সবথেকে সিম্পল ডেফিনেশন। তারপরে আমরা কি পাচ্ছি, যদি একটা অ্যাঙ্গেলে থাকে তাহলে j বাই s cos থিটা, তখন এখান থেকে পাচ্ছি কত, সরি এটা ভুল লিখে দিলাম তো, j ইকুয়াল টু i বাই s, j ইকুয়াল টু i বাই s, এখান থেকে পাচ্ছি i ইকুয়াল টু js, যদি একটা অ্যাঙ্গেলে থাকে তাহলে j ইকুয়াল টু পাচ্ছি i বাই s cos থিটা, তাহলে i ইকুয়াল টু js cos থিটা, তার মানে j ডট s। এবারে দেখ এটা কার জন্য প্রযোজ্য, কনস্ট্যান্ট j, কনস্ট্যান্ট j সেম কেস এরাইজ করছে ভেরিয়েবল j এর ক্ষেত্রে। যদি আমি ভেরিয়েবল j বলি তাহলে সেক্ষেত্রে দুটো কেস, j ইকুয়াল টু di বাই ds আর j ইকুয়াল টু di বাই ds cos থিটা। তাহলে এখানে যদি আমি বলি di তাহলে সিম্পল j ds, তাহলে যদি বলি i তাহলে ইন্টিগ্রেশন j ds। সিমিলারলি এখানে কত di সমান j ডট ds, তাহলে i ইন্টিগ্রেশন j ডট ds। এই চারটা ফর্মুলা আমি নেক্সট দিন এই ফর্মুলা থেকে অঙ্ক করব, তোদের এই ফর্মুলা থেকে অঙ্ক থাকবে না, এটা অনেক মোর কমপ্লিকেটেড অঙ্ক হয়ে যাবে, মেনলি এটা থেকে থাকবে j ds।
এইটা থেকে আমরা দেখবো কিভাবে অঙ্ক করা যায়। নেক্সট দিন দেখবো প্রথমে, ঠিক আছে? ভেরিয়েবল কারেন্ট আছে, হ্যাঁ বল বল। ভেরিয়েবলটা থেকে অঙ্ক ভেরিয়েবল থেকে, এটা থেকে তো অঙ্ক সিম্পল পারবি, আই আর এস দিয়ে তাহলে ভাগ করলে হয়ে যাবে। ভেরিয়েবল থেকে অঙ্ক থাকবে ইন্টিগ্রেশন জেডিএস, ইন্টিগ্রেশন জেডিএস, যে মনে কর দেওয়া থাকবে একটা ফাংশন অফ আর বা ফাংশন অফ কিছু, সবাই মনে কর দিয়ে দিলাম আমি জে ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে কারেন্ট কত হবে দেখতে হবে আমাকে। পরিবাহীটা কেমন দিয়েছে সেই অনুযায়ী ডিএসটা হবে। মনে কর একটা সিলিন্ড্রিক্যাল যদি পরিবাহী দেয় তার ডিএস একরকম হবে, যদি একটা রেক্টেঙ্গুলার পরিবাহী দেয় বা বর্গাকার পরিবাহী দেয় তার ডিএস আর রকম হবে। তাহলে পরিবাহীটার শেপের উপর ডিপেন্ড করছে এই ডিএসটা কেমন হবে এবং এই এক্স এর সঙ্গে ডিএস এর কি সম্পর্ক হবে, আমি নেক্সট দিন ডিসকাস করব এটা থেকে প্রবলেম, ঠিক আছে? মোটামুটি ক্লিয়ার? আরে তো বলছি পরের দিনে টিউশনটা রাতের দিকে করবেন? কেন কি হলো, কালকে তো আছে, কাল সকালে আছে, সকালে তো ভালো হয়। প্রবলেম হচ্ছে আমার। রাতে রাতে করবেন না, সকালে ঠিক আছে। সকালে তো প্রতিদিনই প্রবলেম না কালকে প্রবলেম? শুধু স্যার কালকের দিনটা। কালকে দিনে তাহলে তো ওটা একটু রেকর্ডিং অ্যাডজাস্ট করে দেখ, আমাদের টাইম গুলো তো ফিক্স রাখতে হবে না, কারণ তো অসুবিধা করবে, ঠিক আছে? সকালে একটু বেশিক্ষণ পড়াও যায় রবিবারটা, আজকে অনেকক্ষণ ক্লাস নিলাম, যদিও অন্য দিন নেওয়া যায় না, অনেকের ক্লাস থাকে বলিস, আর জয়েন করেন এসে যার ক্লাস থাকে, ঠিক আছে? কালকে সকালে করবো 7টার সময়, তুই একটু তাহলে রেকর্ডিং ফলো করবে, কি করা যাবে? ঠিক আছে।